এখন শুনবেন আজকের গল্প। ছি ছি, তুমি দাদাকে এরকম মনে করো? দেখো ঠাকুরজি, তুমি তো পুরুষ মানুষদের নিয়ে বেশি দিন ঘর করনি। কিন্তু আরো তো অনেক মেয়ে আছে যারা স্বামী নিয়ে ঘর করে, তারা তো পদে পদে এরকম সন্দেহ করে না বৌদি? যদি আমি সতী মায়ের সতী মেয়ে হই, তাহলে আমার স্বামী দেবতাটি শুধু আমার দিকে তাকিয়ে থাকবে, অন্য কারুর দিকে নয়। আজকে বলার সময় এসেছে যে আমরা সতী সাবিত্রী চাই না, আমরা চাই যথার্থ নারী। হরকুমার বাবুকে বাবা একটু যোগাভ্যাস করছেন, আমি লাবণ্যপ্রভা। কল্যাণ হবে না অকল্যাণ হবে কে জানে, তবে ইদানিং তোর বৌদির মনে একটা নতুন উপসর্গ দেখা দিয়েছে। ভাবছে আমি বোধহয় অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত। সত্যি কথাটা কেন বলছো না? তুমি কলকাতায় যাচ্ছ লাবণ্যের সঙ্গে দেখা করতে। তোমার মনটা নোংরা অধম হয়ে গেছে। অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী সতী। গল্প পাঠে আমি সায়ন্তন। নিবেদনে অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া। হরিশ পাবনার একজন নামকরা ভালো উকিল। শুধু ওকালতিতেই নয়, মানুষ হিসেবেও তিনি দারুণ। দেশের সব রকম ভালো কাজের সঙ্গেই তিনি কম বেশি জড়িত। শহরের কোনো কাজই তাকে বাদ দিয়ে হয় না। তারই বসার ঘরে তার দুই সহযোগী উকিল বন্ধু ওর আসার অপেক্ষা করছে। ওদের মধ্যে একজনের নাম বীরেন, সে ল জার্নাল দেখছে, আর একজন সতীশ বই দেখতে দেখতে বলে ওঠে, না হে, দিনকে দিন হরিশের পড়াশুনোর বহর যেভাবে বেড়ে চলেছে, বোধহয় পাবনা শহরে ওকে ধরে রাখা গেল না। হ্যাঁ তা ঠিক, সেটাই ল জার্নালটা দেখলেই বোঝা যায়। শুধু পড়া তো নয়, পেন্সিলের দাগে বইটিকে এমন জর্জরিত করে ফেলেছে। ঠিক সেই সময় সভায় যাওয়ার প্রস্তুতি নিয়ে সেজে গুজে হরিশ আসে। কি আমায় নিয়ে কি কথা হচ্ছিল? হ্যাঁ না মানে বলছিলাম, কলকাতা হাইকোর্ট থেকে এবার তোমার ডাক পড়বে। আরে জজের ছেলে জেলা কোর্ট থেকে হাইকোর্টের চৌহদ্দিতে পা রাখবে না, সেটা কি হয়? কি মুশকিল, সপ্তাহে 6 দিন তো গায়ে কোট চাপিয়ে উকিলই থাকি। এই রোববারের দিনটা একটু অন্যরকম চিন্তা ভাবনায় কাটাবো, তার আর উপায় নেই। তো চললে কোথায় এমন সেজে গুজে? দুর্নীতি দমন সমিতির সভায় সভাপতিত্ব করতে যাচ্ছি। এমন মানুষের হাতে সভাপতিত্ব না থাকলে দুর্নীতি দমন হবে কি করে শুনি? এমন সময় কাজের বাড়ির মেয়ে কমলা এসে বলে, দাদাবাবু, দিদিমণি বললেন একবার দেখা করে যেতে। এ সময় উমা আবার ডাকছে কেন? যা বল, আসছি। তা তোমার গিন্নি কি তোমার সঙ্গে যাচ্ছে নাকি? আমার গিন্নির কি আর কোথাও যাওয়ার সময় আছে? হ্যাঁ, সারাটা দিন ঠাকুর পুজো সারতে সারতেই তার দিন কাবার। ঠাকুরের দিকে তাকাতে তাকাতে আমাকে সঙ্গ দেওয়ার তার কোনো ফুরসতই নেই। শোনো, তোমরা একটু বসো, দেখি উমা কি বলছে। হ্যাঁ, হরিশের বিধবা বোন উমার কাছে হরিশ এসে বলে, বল এখন আবার আমায় কি দরকার? হ্যাঁ, বসো, জলখাবার তৈরি আছে, আমি শুধু থালায় সাজিয়েই নিয়ে আসবো। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, অত তাড়াহুড়ো করে আমি তো খেতে পারবো না। তোকে আমি কাল রাত্রে বলেছিলাম না যে আজকে সকাল সকাল আমি বেরোবো? হ্যাঁ বলেছিলে, কিন্তু বামুন ঠাকুর এত দেরি করে এলো যে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খাবারগুলো তুই রেখে দে, আমি ফিরে এসে খাবো না হয়। ফিরে এসে? তাহলে সারা সকাল উপসে থাকবে? না না, সভা শুরুর আগে আমি কিছু একটা খেয়ে নেব। সভা শেষ হতে তো দুপুর গড়িয়ে যাবে। হ্যাঁ তা হতে পারে। তুমি আমার মাথা খাও দাদা, একটু কিছু খেয়ে যাও। আরে তোকে বললাম তো, এখন আমি খেতে পারবো না। তোর জন্য আজকে বোধহয় আমার সভাতেই আর যাওয়া হবে না। হরিশ বীরেন ও সতীশকে নিয়ে বাড়ির ঘোড়ার গাড়িতে চেপে বেরিয়ে গেল। দোতলার জানালা থেকে হরিশের স্ত্রী নির্মলা দেখে কাজের মেয়ে কমলাকে ডেকে বলে, কমলা, একবার শুনে যা। এবার নির্মলা কিছুটা সন্দেহের বশে নিজের মনে মনে বলতে থাকে, এত সকালে সাজগোজ করে কোথায় গেল? নিশ্চয়ই কোনো গোপন ব্যাপার আছে।
বাড়ির কাজের মেয়ে কমলা দরজার কাছে এসে বলে, বলুন গিন্নিমা। ধোয়া কাপড় পরেছিস? আগে হ্যাঁ। তাহলে ভেতরে আয়। নির্মলার নির্দেশ ছিল সকালে পুজোর সময় ঘরে বাসি কাপড়ে কেউ যেন না ঢোকে। কমলা ঘরে ঢুকে কাছে এলে পর নির্মলা বলে, তোর দাদাবাবু কোথায় গেলেন রে? শুনলুম তো ওই চণ্ডী মণ্ডপে কি নাকি একটা সভা আছে। সভা? তার জন্য এত সাজগোজ করে? তা তুই দেখে আয় তো ব্যাপারখানা কি। আচ্ছা। এই বলে কমলা চলে যায়। ঘরে উমা এসে বলে, কমলাকে কোথায় পাঠালে গো বৌদি? তোমার দাদা নামা নেই খাওয়া নেই, কোথায় বেরোলেন তিনি? কাল রাত্রে বলল না, দুস্থ মেয়েদের জন্য সমিতি করেছে ওরা, দুর্নীতি দমন সমিতি। তারই সভা আছে আজকে চণ্ডী মণ্ডপে। ও বুঝেছি, তার মানে সভায় জুটবে যত গরিব ঘরের মেয়েরা, তাই উনিও এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। ছি ছি, তুমি দাদাকে এরকম মনে করো? দেখো ঠাকুরজি, তুমি তো পুরুষ মানুষদের নিয়ে বেশি দিন ঘর করনি। বছর ঘুরতে না ঘুরতেই তুমি মুখ পুড়িয়ে বাপের ভিটে চলে এসেছো। বেশি দিন পুরুষ মানুষকে নিয়ে ঘর করা যে কি, সেটা তুমি কেমন করে বুঝবে? আমি না হয় মুখ পুড়িয়ে চলে এসেছি, কিন্তু আরো তো অনেক মেয়ে আছে যারা স্বামী নিয়ে ঘর করে, তারা তো পদে পদে এরকম সন্দেহ করে না বৌদি? দেখো, করে কি করে না তুমি তাদের মনের ভেতরে গিয়ে ঢুকে দেখেছো? একটা কথা বলছি ঠাকুরজি, পুরুষ মানুষদের কখনো বিশ্বাস করতে নেই। আজকেই মানুষটা তোমার দাদা, তাই তোমার এত খারাপ লাগছে, কিন্তু আমি আমার বাবা মার কাছ থেকে যা শিক্ষা পেয়েছি আমি তো তাই করছি। যদি আমি সতী মায়ের সতী মেয়ে হই, তাহলে আমার স্বামী দেবতাটি শুধু আমার দিকে তাকিয়ে থাকবে, অন্য কারুর দিকে নয়। তিনি শুধু আমার সিংহাসনে থাকবেন, তিনি শুধু আমার হবেন, শুধু আমার। ওদিকে চণ্ডী মণ্ডপে হরিশ সভায় বক্তৃতা দিচ্ছে। বলছে, আপনাদের সবার কাছে প্রার্থনা জানাচ্ছি এই যে, পণ প্রথার বিরুদ্ধে আসুন, আমরা একজোট হয়ে লড়াই করি। এই পণ প্রথার ভুক্তভোগী তাদের সবাইকে নিয়ে আসুন, সবাইকে একসঙ্গে লড়তে হবে। নিজেদের সভ্য দেশের সভ্য নাগরিক হিসেবে দাবি করি আমরা, কিন্তু এ কেমন সভ্যতা? বিলেত বা আমেরিকায় কোথাও মেয়েদের অবস্থা এতটা করুণ নয়। আমাদের মেয়েদের অবস্থা যে এতটা শোচনীয়, তার মূল কারণ হলো তারা নিজেরাই নিজেদের অধিকার সম্বন্ধে সচেতন নয়। তারা আজও মনে করে সতী সাবিত্রীর মতো স্বামীর সংসার করাটাই তার জীবনের একমাত্র কাজ। আজকে এই নতুন সময়ের দাবি, সমাজের সর্বস্তরে শুরু হয়েছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আজকে বলার সময় এসেছে যে আমরা সতী সাবিত্রী চাই না, আমরা চাই যথার্থ নারী। এতক্ষণ কমলা লুকিয়ে সব শুনছিল। এবার সে দৌড়ে গিয়ে খবরটা নির্মলাকে দিতে যায়। নির্মলা ঠাকুর ঘরে চন্দন বাটছিল। কমলা এসে বলে, গিন্নিমা। কি রে, এর মধ্যে ঘুরে চলে এলি? হায়, এদিকে আয়। বাইরের কাপড় তো ছাড়িনি এখনো। ঠিক আছে, আমি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে দিচ্ছি। এবার গঙ্গা জল কমলার মাথায় ছিটিয়ে দিয়ে বলে, বল বল বল, কি দেখলি তাড়াতাড়ি বল। দেখলাম দাদাবাবু চণ্ডী মণ্ডপে দাঁড়িয়ে কি সুন্দর কথা কইছে। আচ্ছা, পাবনার ভেতরের লোকই ছিল নাকি বাইরের লোক? ও মা, আমি তো কি করে জানবো? আমি কি আর পাবনার সব লোককে চিনি? তবে হ্যাঁ, দাদাবাবুর ওই দুই বন্ধু, ওই বীরেনবাবু আর ওই সতীশবাবুও ছিল। আর কেউ ছিল না? তা তুমি যা জানতে চাইছো তেমন কিছুই ছিল না। ওই কম বয়সী মেয়ে তো দূরের কথা, একটা বুড়িও চোখে পড়ল না। তবে হ্যাঁ, দুই একটা ওই মোড়া খেকো বুড়ো ওই ঝিম মেরে দাদাবাবু না কথা শুনছিল।
আমি কি তোকে বলেছি ওখানে মেয়ে মানুষ আছে কিনা দেখে আসতে? না তা বলনি, তবে আমি তো তোমার খুব কম দিনের লোক নই। তুমি হাঁ করলেই আমি বুঝে যাই তুমি কি বলতে চাও। আচ্ছা আচ্ছা, খুব হয়েছে, অত বুঝতে হবে না, যা নিজে কাজ করগে যা। এদিকে হরিশ বাড়ি ফিরে আসে। উমা খাবার ঘরে তাকে খেতে দেয়। নির্মলাকে দেখতে না পেয়ে হরিশ বলে, বৌদি কোথায় গেল? ছিল তো একটু আগে, বোধহয় ঠাকুর ঘরে গেছে তোমার জন্য প্রসাদ আনতে। কবে যে মেয়েরা এই ঠাকুর ঘরের খাঁচা থেকে বেরোবে? কি যে নিদারুণ অবস্থা দেখে এলাম উমা, তুই বুঝতে পারবি না। শিলপাড়ার একটা মেয়ের বিয়ে হয়েছে, বিয়ের সময় 2 হাত পেতে পণ নিয়েছিল তার শ্বশুর বাড়ি। বিয়ের 1 মাস যেতে না যেতেই মেয়েটার গায়ের সব গয়না খুলে বসিয়ে দিয়ে গেছে তার বাপের বাড়িতে। ইস, কি অপরাধ করেছিল বলো তো সেই মেয়েটা? একটাই অপরাধ, সে মেয়ে হয়ে জন্মেছে। সব দেখে না আমরা ঠিক থাকতে পারিনি, সভা বন্ধ করে ছুটলাম সেই বৃদ্ধের বাড়িতে। কি প্রতিকার করবে তোমরা? না, এখন ঠিক হয়েছে যে ব্রজেন যাবে ময়মনসিংহে, দেখা যাক সে কি খবর নিয়ে আসে। ঠিক এমন সময় নির্মলা এসে বলে, ময়মনসিংহের খবর নাও, কিন্তু পাবনাতেও একটা ভালো খবর তৈরি হয়েছে। কি খবর বৌদি? আমাদের লাবণ্যপ্রভা আসছে এখানকার মেয়েদের স্কুলের ইন্সপেকশনে। কাগজে খবরটা বেশ বড় বড় করে ছেপেছে। কথাটা প্রায় হরিশকে শুনিয়ে বলে। হরিশের মুখ কেমন হয়ে যায়। উমা বলে, ওই রকম লাবণ্য নাম তো আরো কত আছে বৌদি। তা ঠিক, তো এই লাবণ্য সেই লাবণ্য কিনা সেটা একমাত্র তোমার দাদাই বলতে পারবেন। আরে আমি কি করে বলবো? গভর্নমেন্ট কি আমার সঙ্গে পরামর্শ করে লোকবহাল করে নাকি? আহা, রেগে যাচ্ছ কেন? তোমার তদবির তাগাদায় যদি পাবনায় কারোর ভালো চাকরি হয় সে তো আনন্দের কথা। খবরটা পড়লাম তাই তোমাদের জানিয়ে দিলাম। খবরটা শুনে তোমার খাবার রুচি আরও বেড়ে যাবে। বলে বেরিয়ে যায় নির্মলা। হরিশ নির্মলার এইভাবে তাকে ইঙ্গিত করে কথা শোনানোয় সাংঘাতিক রেগে গিয়ে থালায় হাতে লেগে থাকা ভাত ঝেড়ে ফেলতে ফেলতে বলে, সারাদিন পর একটু শান্তিতে ভাত খাবো, তার উপায় নেই। বলে উঠতে গেলে উমা হাত ধরে বলে, লক্ষ্মী দাদা, ভাতের থালা ফেলে এইরকম করে উঠে যেও না, অকল্যাণ হবে। দরকার নেই আমার কল্যাণের, আমাকে ছাড়। এই বলে হাত ছেড়ে হরিশ উঠে চলে যায়। উমা কি করবে ভেবে পায় না। আসলে এটা ছিল নিত্যকার ব্যাপার। রাত্রে হরিশ ঘরের মধ্যে পায়চারি করছে আর মনে মনে বলছে, তাহলে কি লাবণ্যপ্রভা সত্যিই আসছে স্কুলের ইন্সপেকশনের কাজে? কাগজে নামটা দেখে ঠিকই অনুমান করেছে নির্মলা। এমন নাম আর কজনেরই বা হবে? লাবণ্যপ্রভা। বলতে বলতে হরিশের মনে পড়ে যায় তার সঙ্গে লাবণ্যপ্রভার প্রথম দেখার কথা। তখন হরিশ তরুণ, বয়সটা অনেক কম। হরকুমার বাবুর সঙ্গে দেখা করতে এসে তার বসার ঘরে অপেক্ষা করছে। এমন সময় লাবণ্য আসে তার জন্য জল খাবার নিয়ে। তাকে দেখে একটু অস্বস্তি ও অপ্রস্তুত হয়ে বলে, আমি আসলে হরকুমার বাবুকে। ওনাকে খুঁজছেন তাই তো? বাবা একটু যোগাভ্যাস করছেন। আপাতত আপনাকে বাবার বদলে আমার সঙ্গেই গল্প করতে হবে। আমি লাবণ্যপ্রভা। ও, আসলে আমার বাবা হলেন। জানি, জজ সাহেব। আর আপনি তার ছেলে, MA পড়ছেন। কলকাতা থেকে আসা হয়েছে মাস কয়েকের জন্য। অতীত থেকে ফিরে লাবণ্যর কথা ভাবতে ভাবতে হরিশ আরাম কেদারাতে বসে পড়ে। ঘরের সেজবাতির আলোতে তার মুখ একবার উজ্জ্বল আর একবার চিন্তায় ভরে ওঠে। পরদিন তার সহকারী সুবোধকে ডেকে বলে, এই যে সুবোধ, শোনো, তোমাকে খবর নিতে হবে। ওই পাবনা মিউনিসিপ্যালিটির বড়বাবু মধুসূদন সরকারের কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে
গত রোববারের দৈনিকে একটা খবর বের হয়েছে যে জনৈক লাবণ্য প্রভা সরখেল এখানকার সরকারি মেয়েদের স্কুলে ইন্সপেকশন করতে আসছে। তুমি বড়বাবুকে আমার নাম করে জিজ্ঞেস করবে যে এই লাবণ্য প্রভা কলকাতা থেকে আসছেন কিনা, এবং তিনি এখন কলকাতার কোনো... বলতে বলতে থেমে গিয়ে একবার চারিদিকটা দেখে নেয় কেউ ওর কথা শুনছে কিনা। তারপর বলে, কলকাতার কোনো স্কুলের শিক্ষকতা করে কিনা। এর কিছুক্ষণ পর ঠাকুর ঘরে নির্মলা কমলাকে বলে, কমলা, জানা তো দাদাবাবুকে ডেকে নিয়ে আয়। দাদাবাবু তো চলে গেলেন গিন্নিমা। চলে গেলেন? সে কি রে, কোথায় গেলেন? আমি যে আজকে সতীব্রত করেছি, তোমাকে প্রসাদ না দিয়ে আমার ব্রত সম্পূর্ণ হবে না যে। হরিশের কাছে কিছুক্ষণ আগে এক বড় ক্লায়েন্টের কর্তা এসেছিল। তার সঙ্গে হরিশ বাড়ির বাইরে ঘোড়ার গাড়িতে করে আসল ক্লায়েন্ট বিধবা মহিলার কাছে গেছে। শুনলাম কোন এক জমিদারের বেদবা পুত্রবধূ নাকি গাড়ি পাঠিয়ে দিয়েছে, আর সেই গাড়িতে চেপেই বোধ করি দাদাবাবু আদালতে গেছে। নির্মলার চোখ মুখ বদলে যেতে থাকে কথাটা শুনে। বলে, কি, জমিদারের বিধবা পুত্রবধূ গাড়ি পাঠিয়েছেন? এরকম মক্কেলের কথা তো আগে কখনো শুনিনি। ছোট উকিলকে জিজ্ঞাসা করে একবার খবর নিতে হচ্ছে। সন্ধ্যার সময় হরিশ আদালত থেকে ঘরে ফেরার পর ক্লান্ত হয়ে চেয়ারে বসে পড়ে। একটু পরে উমা একটা থালায় করে ফল নিয়ে আসে। বলে, নাও, একটা ফলে কামড় দিয়ে প্রসাদী করে দাও তো দেখি। তোরও কি বৌদির ভূত মাথায় চাপলো নাকি? হ্যাঁ রে, আমার আর ভূত চাপার জো আছে? সারাদিন সংসারের কাজ নিয়ে কত ব্যস্ত। বৌদি তো সেই সকাল থেকে নির্জলা উপোস করে বসে আছে তোমার জন্য। নাও, দাও দেখি, একটা ফল প্রসাদী করে দাও, দিয়ে আসি, তবে ভূত নাববে। এবার তো দেখছি তোর বৌদির ওই ব্রত উপবাসের ঠেলায় বাড়ি ছেড়ে আমায় পালাতে হবে। এমন সময় কমলা থালাটা নিয়ে যাওয়ার জন্য এসে বলে, দিদি ভাই, হয়েছে, থালাটা এবার নিয়ে যাব। হ্যাঁ, উফ, প্রসাদী করে দাও। আর কতক্ষণ বৌদি উপোস করে থাকবে বলো তো? রাগে বিরক্তিতে হরিশ একটা আপেল তুলে কামড় দিয়ে ফেরত দেয়। থালাটা কমলাকে দিলে কমলা চলে যায়। দেখছি যত বয়স বাড়ছে ততই বাড়ছে ঘোড়ার রোগ। তাও যদি পেটে একটা ছেলে পুলে ধরতো তাহলেও সময়টা কেটে যেত। আমি এদিকে সংসারটা সামলাচ্ছি, আর বৌদি কি নিয়ে থাকবে বলো তো? তবু যাই হোক, তোমার কল্যাণের জন্য তো ব্রত উপবাসে সব করে যাচ্ছে। ভালো বই, খারাপ তো কিছু তো নয়। কল্যাণ হবে না অকল্যাণ হবে কে জানে। তবে ইদানিং তোর বৌদির মনে একটা নতুন উপসর্গ দেখা দিয়েছে। ভাবছে আমি বোধহয় অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত। হ্যাঁ দাদা, আমিও লক্ষ্য করেছি। কেন যে বৌদির এরকম নোংরা চিন্তা মাথায় আসছে বুঝতে পারছি না। তুমি আজ চলে যাওয়ার পর তোমার অফিসে সুবোধকে ডেকে পাঠিয়ে কি যেন সব খোঁজ নিচ্ছিল। সুবোধ? সুবোধের সঙ্গে কথা বলছিল? হ্যাঁ, এই তুমি কিন্তু বৌদিকে আবার এসব কিছু বলতে যেও না। এই বলে উমা চলে যায়। হরিশের মনে চিন্তার ছাপ। মনে মনে বলে, সুবোধের কাছে খোঁজ নিচ্ছিল? সুবোধকে কি জিজ্ঞাসা করছিল? লাবণ্যর কথা। বলতে বলতে আবার ডুব দেয় অতীতে। হরিশ যখন তরুণ, কলকাতা থেকে গ্রামের বাড়িতে বাবার সঙ্গে দেখা করে প্রণাম করে বলে, ভালো আছেন? ও, তোমার সব কুশল তো? হ্যাঁ বাবা, আসলে কিছুদিন যাবৎ আপনার চিঠি না পেয়ে আমি খুব চিন্তায় ছিলাম। তা কলকাতায় শুনলাম ম্যালেরিয়া জ্বরের খুব প্রকোপ বেড়েছে, তো আমরা সকলেই বড় চিন্তায় ছিলাম। না বাবা, সেরকম কিছু নয়, কাগজে বাড়িয়ে লিখেছে। ও, তা এখন এখানে কিছুদিন থাকবে তো? হ্যাঁ, আসলে মেসে থাকি তো, 5 ভূতের কারবার এমএ পরীক্ষার পড়া করতে পারবো না, তাই ইউনিভার্সিটিতে ছুটি পড়তেই এখানে চলে এলাম। না 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 না,
বেশ করেছো, বেশ করেছো। তা হ্যাঁ, ওই বরিশালের মতো নিরিবিলি জায়গা খুব কম পাওয়া যায়। হ্যাঁ শোনো, সন্ধ্যায় কোনো কাজ রেখো না, বুঝলে? সন্ধ্যাবেলায় প্রায়শই আমার এখানে আমরা নানা বিষয়ে আলোচনা করি। প্রতিবেশী থেকে শুরু করে জ্ঞানী গুণী অনেকেই আসেন আমার এখানে। আমার ইচ্ছে তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। ঠিক আছে বাবা। সন্ধ্যায় লাবণ্যর বাবা হরকুমার বাবু হরিশের বাবা জজ সাহেব রামমোহন লাহিড়ীর বাড়ি আসেন এবং হরিশের সঙ্গে তার পরিচয় ঘটে। হরকুমার বাবু ছিলেন ব্রাহ্ম। এই নিয়ে নানান তর্ক বিতর্ক বেঁধে যায় দুই তরফে। অবশেষে হরকুমার বাবু চলে যান। এরপর একদিন হরিশ হরকুমার মজুমদারের বাড়ি যায় ইতিহাসের ব্রাহ্ম ক্ষত্রিয়ের জটিল বিষয় বুঝতে না পেরে তার কাছে জানতে। হরকুমার মজুমদার ছিলেন একজন শিক্ষক, কিন্তু আবারও তার মেয়ে লাবণ্যপ্রভার সঙ্গে তার দেখা হয়। হরিশের মুখ লজ্জায় রাঙা হয়ে ওঠে। তাই দেখে লাবণ্য বলে, এত লজ্জা পাচ্ছেন কেন বলুন তো? চোখ মুখ তো লাল হয়ে উঠেছে। বাবার আসতে দেরি হবে, তাই একটু গল্প করি। এ কি, আপনি এখনো লজ্জা পাচ্ছেন? না না, লজ্জা পাওয়ার কি আছে? না থাকলেই ভালো। অনাত্মীয় মেয়ে মানুষদের সঙ্গে কথা বলতে গিয়ে অনেকেই তো ঢোক গেলেন, তাই বললাম। আমরা তো ব্রাহ্ম, আমাদের সমাজে আব্রুর নাম করে মেয়েদেরকে অচ্ছুত করে রেখে দেওয়ার প্রথা নেই। আপনার বাবার সাথে একদিন সামান্য সময়ের জন্য আলাপ হয়েছিল আমার। এখন দেখছি আপনি তার সুযোগ্যা কন্যা। যোগ্যতার মাপকাঠিটা শুনি একবার। তর্কবিদ্যা। অচিরেই আপনি একদিন আপনার বাবার মতো তর্কবিদ্যায় পারদর্শী হয়ে উঠবেন, এ ব্যাপারে অন্তত আমার কোনো সন্দেহ নেই। যাক, সব নিয়ে তর্ক করার পর অনেক সময় পাওয়া যাবে। আমাদের বৈঠকখানায় বসেই শুনেছিলাম ওনার অগাধ পাণ্ডিত্য, তাই চলে এসেছি। আসলে ইতিহাসের একটা অধ্যায় আমি বুঝতে এসেছি, আমি সেটা বুঝে নিয়েই চলে যাব। ওনার বেশি সময় নষ্ট করব না। খুব বেশি সময় নিলেও বাবা বিরক্ত হবেন না। উনি তো আপনার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। আমার প্রশংসায়? একবার দেখে সাতখানা করে অনেক কথা বলেছিলেন আমায়। না হলে আপনার ঠিকুজি গোষ্ঠী জানলাম কোত্থেকে। আপনি বসুন, আমি বাবাকে ডেকে দিই। বলে ঘরের ভেতরে চলে যায়। হঠাৎ টেবিলে একটা বাটি রাখার শব্দে হরিশের অতীতের লাবণ্যর ভাবনায় ছেদ পড়ে। সামনে তাকিয়ে দেখে স্ত্রী নির্মলা মাটিতে হরিশের পায়ের কাছে বসে তাকে প্রণাম করে বাটি ভরা জল পায়ের সামনে রেখে বলে, আজ তো পাদতক পান করা হয়নি, নাও আঙুলটা টোপাও। অত্যন্ত বিরক্তিতে জলে পায়ের আঙুল ডোবায় হরিশ। নির্মলা তারপর সেই জল পান করে। হরিশ সেখান থেকে উঠে চলে যায়। পরদিন সহকারী সুবোধকে বলে, বড় সাহেবের কাছে গিয়েছিলে কি? উত্তর পেলে? হ্যাঁ দাদা, এই যে উনি আপনার এই চিঠিটার পেছনে উত্তর লিখে দিয়েছেন। বলে চিঠিটা দেয়। হরিশ লেখাটা পড়ে ও মুখ খুশিতে ভরে যায়। বলে, লাবণ্যপ্রভা কলকাতা থেকেই আসছেন। এখন উনি কলকাতার ভবানীপুরস্থ নিবেদিতা ইনস্টিটিউশনের চাকুরিরতা। সন্ধেবেলা ঠাকুর ঘরে কমলা কাজ করছিল। নির্মলা এসে বলে, সন্ধে দিয়েছিস? সে তো কখন দিয়েছি, শাঁখের আওয়াজ পাওনি? কি যে তোরা ভেপোর মতো একটু একটু করে শাঁখ বাজাস, আমার একদম ভালো লাগে না। কাল থেকে আমি সন্ধে দেব বলে দিলুম। আচ্ছা, তাই দিও। বলছি, ওই সলতেগুলো পাকানো হয়ে গেলে একটু ঘুরে আসবো গিন্নিমা। হুয়া, এই সন্ধেবেলায় আবার কোথায় বেরোবি? ওই মিত্তিরদের বাড়ি গো। দুপুরবেলা ওই পুঁটি এসেছিল, গেছিলুম ওর সঙ্গে। কেন, মিত্তিরদের বাড়িতে কি হয়েছে রে? ও মা, মিত্তিরদের বাড়িতে তো শ্রাদ্ধ, ভীষণ বড় আয়োজন হয়েছে কীর্তনের। আহা, শুনলে মনটা ভরে যায়। এই কলকাতা থেকে মেয়ে কীর্তনিয়া এসেছে গো, তার যেমন রূপ তেমনি গুণ। হ্যাঁ,
বাবা, কলকাতা থেকে গানের দল নিয়ে এসেছে মিত্তিররা। কাঁচা টাকা একেবারে উতলে উঠছে। এই পাবনা শহরে এমন কোনো বেটা ছেলে নেই যার কিনা নেমন্তন্ন হয়নি। এই আমাদের দাদাবাবুকেও তো দেখলুম, ইয়ার বন্ধুদের নিয়ে একেবারে সবার মাঝখানে বসে কীর্তন শুনছে। হ্যাঁ, কি বলছিস তুই? তুই তুই দাদাবাবুকে দেখেছিস? ও মা, দেখিনি? আমি এই এখানে বসে আর ওই ওখানে বসে দাদাবাবু কীর্তন শুনছে। কি যে বলো, দেখিনি? তার মানে আদালতে না গিয়ে আজকে এইসব হচ্ছে। এই কথা বলে নির্মলা চিন্তা করতে করতে বেরিয়ে গিয়ে নিজের ঘরে ঢোকে, বিছানায় গিয়ে বসে। একটু পরে হরিশ এলে নির্মলার তীক্ষ্ণ প্রশ্ন উড়ে এলো। গান কেমন লাগলো? খুব অবাক হয়ে হরিশ বলল, গান? হ্যাঁ, ওই কীর্তন গান মিত্তিরদের বাড়িতে। এইবার ধরা পড়ে গেছে বলে স্বাভাবিকভাবে বলে, ভালোই। তা দেখতে কেমন? দেখতে কেমন মানে? কোন দেখার কথা বলছো তুমি? আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে লাভ নেই। আমার কাছে সব খবর আছে। বসে বসে মেয়ে মানুষটার রূপ দেখছিলে না গান শুনছিলে? আবার সেই অহেতুক সন্দেহ তোমার? এবার খাট থেকে উঠে এসে হরিশের সামনে এসে বলে, অহেতুক মানে? আমার যখন ব্যামো হয় কখনো তো তোমাকে আদালত থেকে ছুটি নিতে দেখিনি। আজ কি এমন রাজকার্য পড়ে গেল যে কলসির গায়ে পিঁপড়ের মতো আটকে থাকতে হলো? আমি কিন্তু খুকি নই, আমি সব বুঝি, সব জানি। আমার চোখে ধুলো দেবার চেষ্টাও করো না তুমি। তোমার যা বোঝার তুমি বুঝে নাও। দয়া করে আমাকে একটু শান্তিতে থাকতে দাও। কাল সকালে আমার কলকাতা যেতে হবে। মিছিমিছি তোমার সঙ্গে তর্ক করতে ইচ্ছা করছে না আমার। কলকাতা মানে? কলকাতা? কলকাতা কলকাতা কেন যেতে হবে তোমাকে? কাজ আছে, তাই যাব। কলকাতায় তোমার কি কাজ আছে? হাইকোর্টে মামলা উঠেছে, তাই যেতে হবে। আগে তো তুমি আমাকে কখনো বলনি এ কথা যে কলকাতায় যাবে তুমি। তুমি তো উকিলের মতো জেরা করা শুরু করলে। না, শোনো শোনো, আমিও তোমার সঙ্গে কলকাতায় যাব। যাবে যে, তা থাকবে কোথায়? তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। তোমার সঙ্গে যদি গাছতলায় রাত কাটাতে হয় আমার কোনো লজ্জা করবে না। তোমার লজ্জা না থাক, আমার লজ্জা আছে। গাছতলায় নয়, কলকাতা গিয়ে আমি এক বন্ধুর বাড়িতে উঠবো বলে মনস্থির করেছি। তাহলে তো ভালোই হলো। তোমার বন্ধু স্ত্রী আছে, আমি তার সঙ্গে থাকবো। সেটা হবে না। আমি বিনা আমন্ত্রণে তোমাকে নিয়ে তাদের বাড়িতে উঠতে পারবো না। কেন পারবে না? তাহলে তোমার সমস্ত কারিগরি আমার কাছে ধরা পড়ে যাবে, সেই জন্য, তাই না? আচ্ছা, কি বলতে চাইছো বলো তো তুমি? কেন ঢাক ঢাক গুড়গুড় করছো? সত্যি কথাটা কেন বলছো না? তুমি কলকাতায় যাচ্ছ লাবণ্যের সঙ্গে দেখা করতে। তোমার মনটা নোংরা অধম হয়ে গেছে। লাবণ্য প্রভা একজন বিধবা। আমি কেন তার কাছে যাব? আর সেই বা আমার ডাকে আসবে কেন? আমি কলকাতায় যে কাজ নিয়ে যাই সেখানে দম ফেলার ফুরসত থাকে না, তার মধ্যে এই সব। ছি 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 ছি। এই বলে হরিশ ঘর থেকে বেরিয়ে যায়। নির্মলা আবার খাটে বসে পড়ে কাঁদতে থাকে। ওদিকে অন্ধকারে বারান্দায় এসে দাঁড়ায় হরিশ, বলে নিজের মনে মনে, যদি তখন সব বাঁধা পেরিয়ে লাবণ্যকে নিজের করে নিতে পারতাম, তাহলে এমনভাবে নষ্ট হতো না আমার জীবনটা। শুধু শুধু একটু সৎ সাহসের অভাব। যদি একবার সাহস দেখিয়ে বলতে পারতাম যে লাবণ্যকেই আমার চাই, তাকে ছাড়া আমি বাঁচব না, তাহলেই আজকে অন্যরকম হয়ে যেত আমার জীবনটা। আজও মনে পড়ে যেদিন গিয়েছিলাম ইতিহাসের একটি বিশেষ অধ্যায় বুঝে নিতে। সেদিন লাবণ্য প্রভাকে দেখার পর থেকে ইতিহাসের প্রায় প্রত্যেকটা অধ্যায় দুরূহ ঠেকতে লাগলো।
রোজই যাতায়াত শুরু হয়ে গেল সেখানে। হরকুমার মজুমদার মশাই যথেষ্ট যত্ন সহকারে ইতিহাসের জটিল জটিল বিষয়গুলিকে জলের মতো সহজ করে দিতে থাকলেন। কিন্তু ওদিকে পদে পদে প্রকাশ পেতে থাকল ওদের দুজনের প্রেমের আকাঙ্ক্ষা। অচিরেই প্রেমের পদোন্নতি ঘটল। শুরু হলো পরস্পরের পানি গ্রহণ এবং তারপর পত্রালাপ। কিন্তু সুখের সময় বেশি দিন স্থায়ী হয় না, এটাই প্রকৃতির নিয়ম। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। সামনে এমএ পরীক্ষা। সুটকেস গুছিয়ে নিয়ে একদিন ফিরে চলে যেতে হলো কলকাতা। দেখতে দেখতে কেটে গেল 2 মাস। পরীক্ষা হলো, রেজাল্টও বেরিয়ে গেল। লাবণ্য প্রভার জন্য হাঁপিয়ে উঠেছিল প্রাণটা। মার্কশিট হাতে নিয়ে হাজির হলো বরিশালে। হরিশ বাবাকে প্রণাম করলে উনি বললেন, কে? ও হরিশচন্দ্র। পরীক্ষায় পাশ করেছি বাবা। হ্যাঁ, আমি জানতাম তুমি এই লাহিড়ী বংশের মুখ উজ্জ্বল করবে। তারপরেই চলে যায় লাবণ্যর সঙ্গে দেখা করতে ওদের বাড়িতে। ঘরে ঢুকে হরিশকে দেখে সে অবাক হয়ে বলে, ওমা, একে তুমি তুমি কখন এলে? বলতে বলতে হরকুমার এসে যায়। হরিশ তাকে প্রণাম করে বলে, আরে আরে রে, থাক 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 থাক। আমি এই এমএ পরীক্ষা পাশ করেছি মাস্টার মশাই। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। সব আপনারই কৃতিত্ব। বড় আনন্দ পেলাম, কিন্তু আমার এই মেয়েটি কিন্তু আইএ পরীক্ষার গেটটুকু পেরোতে পারলো না। সে কি, লাবণ্য পাশ করতে পারেনি? কি করে করব? বাবা তো সারাক্ষণ তোমাকেই পড়িয়ে গেছে। নিজের মেয়ের দিকে নজর দিয়েছে নাকি কখনো? দেখেছো, এই রেজাল্ট বেরোনোর দিন থেকে একই কথা বলে চলেছে, কিন্তু মাথায় গোবর পোড়া থাকলে আর কি করা যাবে বলো? ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমরা কথাবার্তা বলো। আমার যোগ অভ্যাসের সময় হলো, আমি একটু ভেতরে যাই। হরকুমার বাবু চলে গেলেন। হরিশ মিষ্টির হাঁড়ি লাবণ্যর সামনে ধরে মজা করে বলে, ধরুন, তোমার তো দেখছি লজ্জা শরমের বালাই নেই। বাবার সামনেই তুমি 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 করে ডাকতে আরম্ভ করেছো। না ডাকার কি আছে? আমি বাবাকে সব জানাই, বাবাকে সব বলে দিয়েছি। সর্বনাশ! সর্বনাশ কিসে? উনি যদি এখন আমার বাবাকে বলে দেন, তাহলে তো হুলুস্থুলু কাণ্ড বেঁধে যাবে। ভয় নেই, আমার বাবা তোমার বাবাকে কিছুই বলবেন না। তোমার বাবা ব্রাহ্মদের সম্পর্কে এমনই তীব্র ঘৃণা প্রকাশ করেছেন যে আমার বাবা আর তোমার বাবার ওই বৈঠকখানার পরনিন্দা পরচর্চা আসরে আর যান না। তাহলে তো খুবই ভালো। এদিকে তো আবার একটা অন্য মুশকিল হয়ে গেল। আবার কিসের মুশকিল? আমাদের বিয়ের কথাটা তাহলে তো বাবাকে নিজে মুখে আমায় বলতে হবে। হ্যাঁ, তা তো বলতেই হয়। অবশ্য তোমার বাবা আমাদের বিয়েতে কখনোই মত দেবেন না। সেক্ষেত্রে কি করবে সেটা আগে থেকে ভেবে নেওয়া দরকার। কি করব লাবণ্য? ও মা, তাও আমাকে বলতে হবে? যদি মনে করো লাবণ্য প্রভা ছাড়া তোমার জীবন বৃথা, তাহলে বাবার স্নেহ ছায়া পরিত্যাগ করে আমার কাছে চলে আসবে। আর যদি অন্য যে কোনো মেয়েকে স্ত্রী হিসেবে পেলে তুমি সুখী হও, বাবার আদেশ মেনে নিও। কাঁদতে কাঁদতে চলে গেল লাবণ্যপ্রভা। অশান্তি হবে ভেবে হরিশ তার মাকে বিয়ের কথাটা জানালে সে চমকে ওঠে। পরের দিন হরিশের বাবা জানতে পারেন, কিন্তু হরিশের কোনো কথা শোনা তো দূর, তার এক উকিল বন্ধুর মেয়ে নির্মলার সঙ্গে তার বিয়ে দিয়ে দিল। সেখানেই হরিশের রোমান্সের ইতি ঘটল এবং লাবণ্যপ্রভারাও পাড়ি দিল অন্যত্র। পরদিন সকালে ঠাকুর ঘরে নির্মলা বসে আছে। কমলা এসে বলে, ও মা, সে কখন বেলের শরবত দিয়ে গেছি, সে যেমনকে তেমন পড়ে আছে। ওটা আমি খাবো না, তুই নিয়ে যা। কাল থেকে তো দাঁতে কুটুটি কাটনি। বললাম না তোকে ভাবতে হবে না? তুই ফুল বেলপাতা দিয়েছিস, এবার নিজের কাজে যা।
আমার আর কি, যখন একটা বড় সড়ো ব্যায়ামও বাঁধাবে তখন বুঝবে। হ্যাঁ, এই বলে কমলা চলে যায়। নির্মলা নিজের মনে মনে বলতে থাকে, আমার মরে যাওয়াই ভালো ঠাকুর, আমি তোমাকে পুজো দিতে পারছি না, আমার দোষ নিও না। সতীর জীবনে স্বামী হলো তার সবচেয়ে বড় দেবতা, সে দেবতাই যদি আমাকে দূরে অনাদরে সরিয়ে দেয়, কিসের পুণ্যে আমি বেঁচে থাকবো ঠাকুর? আমি কিসের জন্য বেঁচে থাকবো? কিসের জন্য, কিসের জন্য, কিসের জন্য? বলেই পাগলের মতন ঠাকুরের আসনে মাথা ঠোকে। উমা এসে ওকে তুলে ধরে বলে, এই কি সর্বনাশী কাণ্ড করছো তুমি? ছেড়ে দাও আমাকে। সর্বনাশী কাণ্ড আমি তো করিনি, তোমার দাদা করেছেন। এরপর আমি এই সংসারে কি করে পড়ে থাকবো বলতে পারো? তোমার মাথা খারাপ হয়ে গেছে বৌদি। দাদা কি আদালতের কাজেই প্রথম কলকাতায় গেল? আগেও তো গেছে বহুবার। না, তোমার দাদা এবারে আদালতের কাজে কলকাতায় যাননি। আমাকে সে মিথ্যে কথা বলেছে। তাহলে কলকাতায় সে কি করতে গেছে? কলকাতায় কলকাতায় লাবণ্যের সঙ্গে দেখা করতে গেছে। লাবণ্যপ্রভা? কি যে বলো তুমি বৌদি! দাদা লাবণ্যপ্রভার ঠিকানা জানবে কি করে? ঠিকানা জানলে তো দেখা করবে। জেনেছে 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 পুরুষ মানুষকে কোনো বিশ্বাস নেই। ঠিক 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 জেনে নিয়েছে। তুমি মিছে মিছে সন্দেহ করছো দাদাকে। সেই কবে তোমাদের বিয়ের আগে বরিশালে কি ঘটনা ঘটেছিল সেসব চুকে বুকে গেছে অনেক দিন। তাছাড়া লাবণ্যপ্রভার সঙ্গে যদি দাদার কোনো সম্পর্ক থাকতো তাহলে কি আর আমি জানতাম না? বলছো? আমি বলছি, দাদার মুখে কোনোদিনও নাম শুনিনি আমি। বলছো তোমার দাদা কলকাতায় গেছে মোকদ্দমার কাজে? হ্যাঁ গো, আমি বলছি। আর তাছাড়া দাদার কল্যাণের জন্য তোমার যে ব্রত উপবাস এসব কি মিথ্যে হয়ে যাবে বৌদি? না, বেলের শরবতটুকু খেয়ে নাও, আর কোনোদিনও এরকম চিন্তা করো না। 4-5 দিন পর হরিশ ফিরে আসে। তাকে হাঁপাতে দেখে উমা বলে, কি গো দাদা, তুমি এমন দেখাচ্ছে কেন? ট্রেনে বুঝি খুব ভিড় ছিল? সে তো ছিলই, তারপর কলকাতায় কদিন তো কম ধকল গেল না রে। জমিদারে দুই পক্ষের বিবাদ, বিপক্ষে আবার নাম করা উকিল দাঁড় করিয়ে দিয়েছে ওরা। ওদিকে তুমি যাবার পর থেকে বৌদি বিছানা নিয়েছে। ও, কি ব্যামো হলো তার আবার? ব্যামো নয়, তোমার ওপর রাগারাগি করে নাওয়া খাওয়া ত্যাগ করেছে। অনেক কষ্টে একটু কিছু খাওয়াতে পেরেছি। ভালোই হয়েছে, পুজো আর উপোসের ধুমটা কদিন না হয় কমেছে। পুজো আচ্ছা কমবে বৌদির? তাহলেই হয়েছে। তুমি একবার ঘরে গিয়ে দেখো না, ঠাকুর ঘর থেকে সিংহাসন সমেত বিগ্রহ নামিয়ে এনেছে। হ্যাঁ, শোবার ঘরে বিগ্রহ ঢুকিয়েছে? ও বাবা, এবার তো দেখছি বাড়ি ছাড়া করে ছাড়বে। ও, আমি যে ফিরেছি সে খবর কি পৌঁছেছে তার কাছে? হ্যাঁ, কমলাকে দিয়ে খবর পাঠিয়েছি তো। এখনো যখন আসেনি তখন মনে হয় তুমি কাছে গিয়ে না দাঁড়ালে এ অভিমান ভাঙবে না। যাই, মান ভাঙাই গিয়ে। এরই মধ্যে নির্মলা এসে বলে, হ্যাঁ, তো তাড়াতাড়ি ফিরে এলে কলকাতা থেকে? কাজ শেষ হয়ে গেল তাই চলে এলাম। ও, লাবণ্যের সঙ্গে দেখা হলো না বুঝি? না। কলকাতায় যখন গেলেই তখন একবার লাবণ্যের সঙ্গে দেখা করে এলে পারতে। আহ বৌদি, দাদা এক্ষুনি বাইরে থেকে ফিরেছে, এখন কি এসব কথা না বললেই নয়? তুই থাম, বৌদি যা জানতে চায় বাধা দিস না। এ কথা শুনে রাখো, কলকাতায় গিয়ে এত কাজের চাপ ছিল যে লাবণ্যপ্রভার সঙ্গে দেখা হয়নি। ওমা, দাদা তোমার গা যে পুড়ে যাচ্ছে, আগুন ছুটছে। জ্বর মতো হয়েছে, সেজন্যই। জ্বর মতো কি? দেখো বৌদি তুমি। না, কোনো দরকার নেই। আমি কেমন আছি সেটা জানার চেয়ে
তোর বৌদি এখন আমার সঙ্গে ঝগড়া করতে বেশি উৎসাহী। হঠাৎ কাশতে কাশতে সে মাটিতে বসে পড়ে। সবাই ধরে ফেলে, ধীরে ধীরে তুলে বিছানায় নিয়ে যায়। পরদিন ডাক্তার এসে পরীক্ষা করে বলে পক্স হয়েছে। শুনে নির্মলা মাথা চাপড়াতে চাপড়াতে ঠাকুরের সামনে গিয়ে বলে, মায়ের দয়া, হে ঠাকুর, তুমি আমাকে এত বড় শাস্তি দিলে। মাথা চাপড়ে আর কি করবেন? এ রোগের তো আর কোনো চিকিৎসা নেই। যত তাড়াতাড়ি গুটি বের হয় ততই ভালো, আর ভালোভাবে সেবা যত্ন করবেন, কেমন? দেখবেন সব একদিন ঠিক হয়ে যাবে। ঠাকুর, আমি যদি সতী মায়ের সতী মেয়ে হই তাহলে আমার স্বামীর কোনো অকল্যাণ হবে না। আমি আজ থেকে মা শেতলার থানে হত্যে দিয়ে পড়ে থাকবো। দেখি দেখি তুমি সাড়া না দিয়ে কি করে থাকতে পারো। ঘর থেকে বেরিয়ে গিয়ে মা শীতলার মন্দিরে গিয়ে আছড়ে পড়ে বলে, ঠাকুর, আমার স্বামীকে ভালো করে দাও। ঠাকুর, আমার স্বামীকে ভালো করে দাও। মন্দিরের পুরোহিত বলে, কি হয়েছে মা? বাবা, আমার স্বামীর মায়ের দয়া হয়েছে বাবা। এক মনে মাকে ডাকলে সব রোগ সেরে যাবে মা। কি কি করতে হবে বাবা আমাকে? 21 দিন এই মন্দিরে হত্যে দিয়ে পড়ে থাকতে হবে। মায়ের চরণামৃত পান করতে হবে মা। আর তোমার স্বামীর মাথার কাছে মায়ের প্রসাদী ফুল রাখতে হবে, তাহলে সব রোগ সেরে যাবে মা। তাই হবে, তাই হবে। আপনি যেমন বলবেন আমি আমি অক্ষরে অক্ষরে তাই পালন করব। শুধু মায়ের কাছে প্রার্থনা করুন যেন আমার সিঁথির সিঁদুর নোয়া অক্ষয় থাকে। এত উতলা হইও না মা, মাকে এক মনে ডাকো। আমাদের মা জাগ্রত, সব সেরে যাবে। জয় জয় মা শেতলা মায়ের জয়, জয় মা শেতলা মায়ের জয়। মাগো মাগো, আমার স্বামীকে সুস্থ করো মাগো, আর কিচ্ছু চাই না। দিনের পর দিন ঠাকুরের কাছে হত্যে দিয়ে সতী মায়ের সতী হয়ে ঠাকুরের থানে মাথা কুটে স্বামীকে ভালো করে তুলল। 1 মাস পর একদিন আদালতে যাওয়ার সময় হরিশ বোনকে ডেকে বলল, আজ আমার ফিরতে একটু রাত হবে উমা। কেন দাদা? উমা কাছেই ছিল, আসতে বললেই হতো, কিন্তু হরিশ গলা চড়িয়ে কাকে যেন উদ্দেশ্য করে বলল, যোগিনবাবুর বাড়িতে একটা জরুরি পরামর্শ আছে, তাই দেরি হয়ে যেতে পারে। ফিরতে দেরি হলো। রাত 12টার কম নয়। হরিশ মোটর থেকে নেমে বাইরের ঘরে ঢুকল। কাপড় ছাড়তে ছাড়তে শুনল স্ত্রী ওপরের জানলা থেকে সোফারকে ডেকে বলছে, আব্দুল, যোগিন বাবুর বাড়ি থেকে এলে বুঝি? না মাইজি, স্টেশন থেকে। স্টেশন? স্টেশন কেন? গাড়িতে কেউ এলো বুঝি? কলকাতা থেকে এক মাইজি আর বাচ্চা এসেছে। কলকাতা থেকে? বাবু গিয়ে তাদের নিয়ে এসে বাসায় পৌঁছে দিলেন? হ্যাঁ হ্যাঁ বলে গাড়ি আস্তা বলে নিয়ে গেল। ঘরের মধ্যে হরিশ আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। এমন সম্ভাবনার কথা তার মনে হয়নি তা নয়, কিন্তু নিজের চাকরকে মিথ্যে বলতে বলার জন্য সে কিছুতেই পারেনি। রাতে শোবার ঘরে একটা কুরুক্ষেত্র কাণ্ড হয়ে গেল। পরদিন সকালে লাবণ্য ছেলেকে নিয়ে এই বাড়িতে এসে হাজির। হরিশ বাইরের ঘরে ছিল। লাবণ্য বলল, আপনার স্ত্রীর সঙ্গে পরিচয় নেই, চলুন আলাপ করিয়ে দেবেন। হরিশের বুকের মধ্যে তুলকালাম শুরু হলো। একবার বলতে চাইল এখন খুব কাজের তাড়া, কিন্তু সে অজুহাত খাটল না। তাকে সঙ্গে নিয়ে গিয়ে স্ত্রীর সঙ্গে আলাপ করিয়ে দিতে হলো। 10 বছরের ছেলে আর লাবণ্য। নির্মলা তাদের আদর করে গ্রহণ করল, ছেলেকে খেতে দিল, তার মাকে আসন পেতে যত্ন করে বসালো। বলল, আমার ভাগ্য যে আপনার দেখা পেলাম। হরিশবাবুর মুখে শুনেছিলাম আপনি বরাবর পুজো আর উপোস করে শরীর নষ্ট করে ফেলেছেন, এখনো তো ভালো দেখাচ্ছে না।
বানানো কথা, কিন্তু এটা উনি কবে বললেন? হরিশ তখনও কাছে দাঁড়িয়েছিল। সে একেবারে ফ্যাকাশে হয়ে গেল। এবার কলকাতায় খেতে বসে শুধু আপনার কথা। ওর বন্ধু কুশল বাবুর বাড়ি থেকে আমাদের বাড়ি খুব কাছে, ছাদের ওপর থেকে চেয়ে চেয়ে ডাকলে শোনা যায়। ও, তাহলে তো খুব সুবিধে, তাই না? কিন্তু তাতেও শুধু হয়নি, ছেলেকে পাঠিয়ে রীতিমতো ধরে আনতে হতো। বটে। আবার জাতের গোড়ামিও কম নেই, ব্রাহ্মদের ছোঁয়া খান না, আমার পিসিমার হাতে পর্যন্ত খান না। সব আমাকে নিজে রাঁধতে আর পরিবেশন করতে হতো। এই বলে হাসি মুখে কৌতুক করে হরিশের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, এর মধ্যে আপনার কি লজিক আছে বলুন তো? আমি কি ব্রাহ্ম সমাজ ছেড়েছি? হরিশের গা ঝিমঝিম করতে লাগলো। তার মিথ্যেবাদিতা প্রমাণিত হওয়ায় মনে হলো এতদিনে মা বসুমাতা বোধহয় দয়া করে তাকে জঠরে টেনে নিচ্ছেন। কিন্তু আশ্চর্য ব্যাপার, নির্মলা আজ ভয়ঙ্কর উন্মাদ কাণ্ড কিছু না করে স্থির হয়ে রইল। সন্দেহের বিষয় নিশ্চিত সত্য হয়ে দেখা দেওয়ায় তাকেও বোধহয় হতভম্ব করে দিয়েছিল। হরিশ বাইরে এসে ফ্যাকাশে মুখে স্তব্ধ হয়ে বসল। এই ভয়ানক সম্ভাবনার কথা মনে করে সকালে লাবণ্যকে সতর্ক করার কথা বারবার তার মনে এসেছিল, কিন্তু আত্ম অপমানজনক আর মর্যাদাহীন লুকোচুরির প্রস্তাব সেই শিক্ষিত ভদ্রমহিলার সামনে কিছুতেই বলতে পারেনি। লাবণ্য চলে গেলে নির্মলা ঝড়ের বেগে ঘরে ঢুকে বলল, ছি 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 ছি, তুমি এমন মিথ্যেবাদী! এত এত মিথ্যে কথা বলো তুমি! হরিশ চোখ রাঙিয়ে লাফিয়ে উঠল। বেশ করি বলি, আমার খুশি। নির্মলা কিছুক্ষণ স্বামীর মুখের দিকে নিঃশব্দে তাকিয়ে কেঁদে ফেলল। বলল, বলো বলো, যত ইচ্ছে মিথ্যে বলো, যত খুশি আমাকে ঠকাও, কিন্তু ধর্ম যদি থাকে, যদি সতী মায়ের মেয়ে হই, যদি কায়মনে সতী হই, তবে আমার জন্য তোমাকে একদিন কাঁদতে হবে। হবেই হবেই হবেই। এই বলে সে যেমন এসেছিল তেমনই দ্রুত বেগে বেরিয়ে গেল। কথাবার্তা আগে থেকেই বন্ধ ছিল, এখন তা আরো দৃঢ় হলো। নিচের ঘরে শোয়া আর খাওয়া। হরিশ আদালতে যায় আসে, বাইরের ঘরে একা বসে কাটায়। নতুন কিছু নয়। আগে সন্ধ্যায় ক্লাবে গিয়ে বসত, এখন সেটুকুও বন্ধ হয়েছে, কারণ শহরের ওই দিকে লাবণ্যর বাসা। তার মনে হয় পতিপ্রাণা স্ত্রীর দুটো চোখ 10টা হয়ে 10 দিক থেকে তাকে সব সময় নজরে রাখছে। তার বিরাম নেই, বিশ্রাম নেই, মাধ্যাকর্ষণের মতো তা চিরন্তন। স্নানের পর আয়নার দিকে তাকিয়ে তার মনে হতো সতীসাধ্যের এই অক্ষয় প্রেমের আগুনে তার কলুষিত দেহের নশ্বর মেদ মজ্জা মাংস শুকিয়ে নিষ্পাপ হয়ে উচ্চতর লোকের জন্য প্রস্তুত হচ্ছে। তার আলমারিতে কালী সিংহের মহাভারত ছিল। সময় না কাটলে সে তা থেকে বেছে বেছে সতী নারীর গল্প পড়ত। কি তাদের প্রচণ্ড বিক্রম আর কত অদ্ভুত কাহিনী! স্বামী পাপী হোক বা তাপী, শুধু স্ত্রীর সতীত্বের জোরে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে শেষে তারা কল্পকাল একসঙ্গে বাস করে। কল্পকাল যে ঠিক কত হরিশ জানত না, কিন্তু তা যে কম নয় আর মুনি ঋষিদের শাস্ত্রবাক্য যে মিথ্যে নয়, এই ভেবে তার গা অবশ হয়ে যেত। পরলোকের ভরসা ছেড়ে দিয়ে সে বিছানায় শুয়ে মাঝে মধ্যে ইহলোকের ভাবনা ভাবত, কিন্তু কোনো পথ নেই। সাহেবদের হলে মামলা মোকদ্দমা করে এতদিনে কিছু একটা ছাড়াছাড়ি হয়ে যেত, মুসলমানদের হলে 3 তালাক দিয়ে অনেক আগেই চুকিয়ে ফেলত, কিন্তু নিরীহ এক পত্নীব্রত ভদ্র বাঙালি, না, কোনো উপায় নেই। ইংরেজি শিক্ষায় বহুবিবাহ ঘুচেছে, বিশেষত নির্মলা, যার মুখ চন্দ্রসূর্য দেখতে পায় না, যার সতীত্বে বড় শত্রুও কলঙ্কের ছিটে লাগাতে পারে না, যার স্বামী ছাড়া ধ্যান জ্ঞান নেই, তাকে পরিত্যাগ! বাপ রে! নির্মল নিষ্কলুষ হিন্দু সমাজে কি আর মুখ দেখাতে পারবে? দেশের লোকে খাই খাই করে হয়তো তাকেই খেয়ে ফেলবে। ভাবতে ভাবতে চোখ কান গরম হয়ে উঠত।
বিছানা ছেড়ে মাথায় মুখে জল দিয়ে বাকি রাত চেয়ারে বসে কাটাতো। এমন করে বোধহয় 1.5 মাসের বেশি কেটে গেছে। হরিশ আদালতে যাওয়ার জন্য বেরোচ্ছিল। কমলা এসে তার হাতে একটা চিঠি দিল। বলল, জবাবের জন্য লোক দাঁড়িয়ে আছে। খাম ছেঁড়া, ওপরে লাবণ্যর হাতের লেখা। হরিশ জিজ্ঞেস করল, আমার চিঠি কে খুলল? মা। হরিশ চিঠি পড়ে দেখল লাবণ্য অনেক দুঃখ করে লিখেছে। সেদিন আমার অসুখ চোখে দেখে গিয়েও আর একবারও খোঁজ নিলেন না। আমি মরলাম না বাঁচলাম। অথচ জানেন, এই বিদেশে আপনি ছাড়া আমার আপনার লোক কেউ নেই। যাই হোক, এবার আমি মরিনি, বেঁচে আছি। এ চিঠি অভিযোগের জন্য নয়। আজ আমার ছেলের জন্মদিন। আদালত থেকে ফিরে একবার এসে তাকে আশীর্বাদ করে যাবেন। এই ভিক্ষে, লাবণ্য। চিঠির শেষে পুনশ্চ লিখে এসে জানিয়েছে আজ রাতের খাওয়াটা ওখানেই সারতে হবে। একটু গান বাজনার আয়োজনও আছে। চিঠি পড়ে হরিশ বোধহয় কিছুক্ষণ বিমনা হয়ে উঠেছিল। হঠাৎ চোখ তুলে দেখল কমলা হাসি লুকিয়ে মুখ নিচু করল। অর্থাৎ বাড়ির দাসী চাকরের কাছেও এটা যেন তামাশার ব্যাপার হয়ে উঠেছে। এক মুহূর্তে তার শিরায় রক্ত আগুন হয়ে উঠল। এর কি সীমা নেই? যতই সহ্য করছি ততই কি পীড়ন বাড়ছে। চিঠি কে এনেছে? কমলা বলল, তাদের বাড়ির ঝি। তাকে বলে দাও আমি আদালত থেকে ফিরে যাব। এই বলে সে ভিড় দর্পে মোটরে উঠে গেল। সে রাতে বাড়ি ফিরতে হরিশের সত্যিই অনেক রাত হলো। গাড়ি থেকে নামতেই দেখল তার উপরের শোবার ঘরের খোলা জানালায় নির্মলা পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সেই রাতে সে আফিম খেয়েছিল। ডাক্তারের দল কিছুক্ষণ আগে বিদায় নিয়েছে। পারিবারিক চিকিৎসক বৃদ্ধ জ্ঞানবাবু যাওয়ার সময় বলে গেলেন, মনে হচ্ছে সমস্ত আফিমটা বের করে ফেলা গেছে। হ্যাঁ, বৌমার জীবনের আর কোনো ভয় নেই। হরিশ মাথা নেড়ে কি যেন বোঝালো, কিন্তু বৃদ্ধ তাতে কান দিলেন না। বললেন, যা হবার হয়ে গেছে, এখন কাছাকাছি থেকে দিন দুয়েক সাবধানে রাখলেই বিপদ কেটে যাবে। আচ্ছা বলে হরিশ চুপচাপ বসে পড়ল। সেদিন বার লাইব্রেরির ঘরে আলোচনা খুব তীব্র আর কঠিন হয়ে উঠল। ভক্ত বীরেন বলল, আমার গুরুদেব স্বামীজি বলেন, বীরেন, মানুষের ওপর কখনো ভরসা করবি না। সেদিন গোসাইবাবুর বিধবা পুত্রবধূর ব্যাপারে যে কেলেঙ্কারিটা ফাঁস হয়েছিল তোমরা তা বিশ্বাস করনি। বলেছিলে হরিশ এ কাজ করতেই পারে না। এখন দেখলে তো গুরুদেবের কৃপায় আমি এমন অনেক কিছু জানতে পারি যা তোমরা স্বপ্নেও ভাবতে পারবে না। ওহ, হরিশটা কি বদমাস! ওরকম সতী সাধ্যী বউ থাকার পরেও দেখেছিস সংসারে কি মজা। বদমাসের ভাগ্যেই শুধু এমন বউ জোটে। বৃদ্ধ তারিণী চাটুর্যে হুঁকো হাতে ঝিমোচ্ছিলেন। বললেন, নিশ্চিত আমার তো মাথার চুল পেকে গেল, কিন্তু কেউ কখনো আমার চরিত্রে একটা দাগ লাগাতে পারেনি। তবু আমারই জুটল 7-7টা মেয়ে। বিয়ে দিতে দিতে দেউলিয়া হয়ে গেলাম। আমাদের মেয়ে স্কুলের পরিদর্শক হিসেবে লাবণ্য প্রভা মহিলাটি একেবারে আদর্শ। গভর্নমেন্টের উচিত বোধহয় এ নিয়ে কিছু করা। একদম জরুরি। একটা পুরো দিনও পেরোল না। সতীসাধ্যীর স্বামী হরিশের চরিত্র সম্পর্কে শহরের কারোর আর অজানা রইল না। আর বন্ধুদের দৌলতে সব কথাই তার কানে পৌঁছে গেল। উমা এসে চোখ মুছতে মুছতে বলল, দাদা, তুমি আবার বিয়ে করো। পাগল নাকি? পাগল কেন? আমাদের দেশে তো পুরুষদের বহু বিবাহ ছিল। তখন আমরা বর্বর ছিলাম। বর্বর কিসের? তোমার দুঃখের কথা আর কেউ না জানুক, আমি তো জানি। পুরো জীবনটা কি এমনই বৃথা হয়ে যাবে? উপায় কি বোন?
বউকে ছেড়ে আরেকটা বিয়ে করার রাস্তা পুরুষদের আছে জানি, কিন্তু মেয়েদের তো নেই। তোর বৌদির যদি এ পথ খোলা থাকতো তাহলে তোর কথায় রাজি হতাম মা। তুমি কি যে বলো দাদা! এই বলে উমা রেগে চলে গেল। হরিশ চুপ করে একা বসে রইল। তার উপায়হীন অন্ধকার মন থেকে বারবার শুধু একটা কথাই উঠে আসতে লাগল, পথ নেই, পথ নেই। এই আনন্দহীন জীবনে দুঃখই চিরকালের হয়ে রইল। তার বসার ঘরে তখন সন্ধ্যার ছায়া আরো গাঢ় হয়ে আসছিল। হঠাৎ তার কানে গেল পাশের বাড়ির দরজায় দাঁড়িয়ে বৈষ্ণব ভিখারীদের দল কীর্তনের সুরে দূতির বিলাপ গাইছে। দূতি মথুরায় এসে ব্রজনাথের হৃদয়হীন নিষ্ঠুরতার গল্প বুনে বুনে অভিযোগ করছে। সেকালে অভিযোগের কি উত্তর মিলেছিল হরিশ জানত না, কিন্তু একালে সে ব্রজনাথের পক্ষে বিনে পয়সার উকিল হয়ে তর্কের পর তর্ক জুড়ে মনে মনে বলতে লাগলো, ওগো তুতি, নারীর একনিষ্ঠ প্রেম খুব ভালো জিনিস, সংসারে তার আর তুলনা নেই। কিন্তু তুমি তো সব কথা বুঝবে না, বললেও না। আমি জানি ব্রজনাথ কিসের ভয়ে পালিয়েছিলেন, আর 100 বছরেও আর ফিরে আসেননি। কংস টংস সব ভুয়ো কথা, আসল কথা শ্রীরাধার ওই একনিষ্ঠ প্রেম। তবু তখনকার সময়ে অনেক সুবিধে ছিল, মথুরায় লুকিয়ে থাকা যেত। কিন্তু এ যুগ অনেক কঠিন, না আছে পালানোর জায়গা, না আছে মুখ দেখানোর জায়গা। এখন ভুক্তভোগী ব্রজনাথ, দয়া করে আমাকে একটু তাড়াতাড়ি জায়গা দিলেই আমি বাঁচি। অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী সতী। গল্প পাঠে ছিলাম আমি সায়ন্তন। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন আর্য জানা, রিমি চক্রবর্তী, পিঙ্কি ব্যানার্জি, অর্পিতা দাস, তৃষা দত্ত ও মনীষ ঘোষ। নিবেদনে অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ।